প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয় থেকে দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল এই পড়ার থেকে আজকের আমরা পার্ট 3 ক্লাস করব। এখানে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবী গোল এই ধারণা কাদের মধ্যে আসে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা রয়েছে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার। তাহলে প্রথম কে বলেন? অ্যারিস্টটল। ঠিক আছে, কি দেখে বলেন না চাঁদের ওপর পৃথিবী যে গোলাকার ছায়া কখন দেখেছিলেন না চন্দ্রগ্রহণ যখন হয়েছিল সেই চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বললেন যে পৃথিবী গোল। তাহলে এখান থেকে এই লাইনটা তোমরা দেখাও, এরকমই সমস্ত প্রশ্ন আসে। তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে। ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং গ্রিক ভূগোলবিদ এরাটোথেনিস ঠিক আছে গোলাকার পৃথিবীর ধারণাকেই সমর্থন করেন। তাহলে অ্যারিস্টটল প্রথম কিন্তু বলেন, তার যে বলাটাকে এবারে কারা কারা সমর্থন করলেন না ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট প্রথম, তারপরে গ্রিক ভূগোলবিদ এরাটোথেনিস এই গোলাকার পৃথিবীর ধারণাকেই হচ্ছে সমর্থন করেন। মানে মানে এই যে অ্যারিস্টটল যেটা বলেছিল যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবী মানে চন্দ্রগ্রহণের সময় যে চাঁদের উপর পৃথিবীর যে গোলাকার ছায়াটা এসছিল সেইটা দেখে যে পৃথিবী গোল এই কথাটা যে বলেছিল এই কথাটাকে সমর্থন করেছিল। ঠিক আছে, মানে সায় দিয়েছিল। ঠিক আছে, তো কে প্রথম না ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং গ্রিক ভূগোলবিদ এরাটোথেনিস। ঠিক আছে, এই কথাটাকে সায় দিয়েছিল। কার কথাটাকে না গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তো এই দুটো লাইন ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দাগাও। পেন্সিল নিয়ে বসো, পেন্সিল দিয়ে দাগাবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট পড়ায় যাচ্ছি। কিন্তু পৃথিবী কি সত্যিই পুরোপুরি গোল এই প্রসঙ্গে আবার পড়া রয়েছে। দেখো কি বলা রয়েছে, দেখো কিছুটা ময়দা মাখা নিয়ে একটা মাঝারি মাপের গোলা তৈরি করো। এটা তোমাদের বাড়িতে করতে বলেছে, এটা বড়দের সাহায্য নিয়ে করবে। পড়তে থাকো, পড়ে বুঝতে থাকো। গোলাটার মধ্যে ঠিক আছে আরেকবার বলছি, গোলাটার মধ্যে লম্বালম্বি একটা কাঠি ঢুকিয়ে কাঠিটিকে বেশ জোর করে ঘুরিয়ে দেখো কি হয়। কিছুক্ষণ বেশ জোরে জোরে ঘোরালে দেখবে যে ঘোরার পর লক্ষ্য করো গোলটা কি আগের মতন পুরোপুরি গোলাটা যেটা সেটা কি আগের মতন পুরোপুরি গোলাকার রয়েছে। এটাই বলছে তোমাদেরকে। এটা দেখো, এটা তোমাদের বাড়িতে করতে বলেছে। এটা বড়দের সাহায্য নিয়ে চাইলে করতে পারো, না চাইলে না করতে পারো। ঠিক আছে, জাস্ট এটা পড়ে একটু বুঝে নাও। নাকি ওপর ও নিচের কিছুটা চাপটা হয়ে মাঝখানটা কিছুটা স্ফীত হয়েছে, মানে এই যে পৃথিবীর এক্স্যাক্ট যে আকৃতিটা সেটা কথা এখানে বর্ণনা করা রয়েছে। দেখো পৃথিবী নিজ অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলেই উপর নিচের কিছুটা চাপটা আর তার মাঝখান বরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। তাহলে এর থেকে কি বোঝা গেল, এই যে ডালুটা ধরো তুমি একটা ময়দার ডালু নিলে, এখানে তুমি মাঝখানে একটা লাঠি বা ওই যে খাঁচি ওইটা ঢুকিয়ে ওটাকে ঘোরাতে থাকছো। ঠিক আছে, তো মানে ঘোরাচ্ছ ঘুরতে ঘুরতে দেখবে কি হবে। ধরো এখানটায় ডালুটা দেওয়া রয়েছে, এই যে গোল ডালুটা মানে ঘুরতে ঘুরতে এক সময় এটা একটু লম্বা হয়ে যাবে, এটা একটু এরকম হয়ে যাবে, মানে স্ফীত টাইপের হয়ে যাবে আর চাপটা হয়ে যাবে মাঝখানটা। তো এটাই বলা রয়েছে আর কি, পৃথিবী এমনভাবেই ঘুরে চলেছে এবং তার জন্য কি হচ্ছে না পৃথিবীর আকৃতিটা কেমন না নিজ অক্ষের চারিদিকে অনেক দ্রুতভাবে ঘুরছে। ওপর নিচ কিছুটা কি হচ্ছে না চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত। তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলা লেবু বা ন্যাসপাতির সঙ্গে পৃথিবী আকৃতি কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। ঠিক আছে, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জন্য লাল কালিতে লেখা রয়েছে। তোমরা এখান থেকেই এই যে তীর চিহ্ন ঘটে দেওয়া রয়েছে না, এই তীর চিহ্ন থেকে সমস্ত লাইনগুলো আস্তে আস্তে করে পেন্সিল দিয়ে প্রতিটা লাইন দাগাও এই অবধি। দেখো পৃথিবীর আকৃতি তাহলে কেমন, আমরা এর থেকে কি জানতে পারলাম না পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। যাকে ইংরেজিতে কি বলা হয়, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। জিওড মানে কি তাহলে বুঝতে পারলে, জিওড মানে হচ্ছে পৃথিবীর প্রকৃত আকৃতির কথা বলা হয়েছে। তাহলে তোমাকে যদি বলে জিওড কি, তুমি বলবে জিওড হলো পৃথিবীর প্রকৃত আকৃতি। ঠিক আছে, আর তার সঙ্গে লিখবে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই। ঠিক আছে, এটা লিখে দেবে, তাহলে জিওডের এটুকু উত্তর তোমাদের কমপ্লিট হবে। তোমরা এখন ছোট, জিওড সম্পর্কে এইটুকু লিখলেই হবে, কিন্তু উঁচু ক্লাসে যখন উঠবে তখন জিওডের একটা আলাদা সংজ্ঞা তোমাদেরকে পড়তে হবে। সেগুলো আমার চ্যানেলে তোমরা ক্লাসগুলো যখন দেখবে তোমরা বুঝতে পারবে। আমাদের চ্যানেলে তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে। ঠিক আছে, তো দেখো তারপরে নেক্সট আমরা পরবর্তীতে আবার দেখো
তীর চিহ্নের মতন দেওয়া রয়েছে। আর হ্যাঁ, ছবিগুলো তোমরা লক্ষ্য করবে, এখানে দেখো ওই ডালুটা যেটা ওই আটা দিয়ে বা ময়দা দিয়ে তোমাদেরকে করতে বলেছিল, সেইটা তোমরা বড়দের সাহায্য নিয়ে করে দেখতে পারো, এরকমই ঠিক আকৃতিটা আসবে, আমি যেটা তোমাদের ড্রয়িংয়ের দ্বারাও বুঝিয়েছিলাম। তারপরে দেখো আমরা নেক্সট আবার তীর চিহ্ন দিয়ে আবার ওই রকমই একটা পড়া রয়েছে, এটাতেও বেশ কয়েকটি লাইন তোমাদের দেখাতে হবে। সমস্ত লাইনগুলো দেখো, এখান থেকে সমস্ত লাইনগুলো আস্তে আস্তে পেন্সিল দিয়ে প্রতিটা লাইন দেখাবে পুরো। দেখো কি বলা রয়েছে, পৃথিবীর পরিধি প্রায়, ঠিক আছে, তাহলে কি হলো, পৃথিবীর পরিধি 40,000 কিমি। তাহলে কি হলো, পৃথিবীর পরিধি কত, পৃথিবীর পরিধি 40,000 কিমি, ঠিক আছে। প্রায় বলে উল্লেখ করবে, শুধু 40,000 কিমি লিখবে না, প্রায়, কেননা এখনো নির্দিষ্ট পরিধি আবিষ্কার হয়নি, ঠিক আছে। তারপর দেখো পৃথিবীর মেরু ব্যাস, এবারে পৃথিবীর মেরু ব্যাস কত, এটা সঠিকভাবে দেখো মানে আবিষ্কার হয়েছে। পৃথিবীর মেরু ব্যাসটা হচ্ছে কি, 12,714 কিমি। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্ন, মানে এমসিকিউ মানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এইরকমই প্রশ্ন, বা এসে কিউ প্রশ্ন। এসে কিউ প্রশ্ন মানে এক দু কথায় উত্তর দাও, ঠিক আছে, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এরকমই কোশ্চেনগুলোতে আসেই। তো পৃথিবীর পরিধি এই লাইনটা দেখাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে যদি বলে পৃথিবীর পরিধি কত, প্রায় 40,000 কিমি, তুমি বলবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে, পৃথিবীর মেরু ব্যাস। এবারে পৃথিবীর মেরু ব্যাস কত তোমাকে যদি বলবে 12,714 কিমি। আর এগুলো এমসিকিউতে কীরকম দিতে পারে, পৃথিবীর মেরু ব্যাস 12,714, 6,714, 8,714, এরকমই 3-4টা অপশান দিয়ে দেবে। সম্ভবত তোমাদের 3টি করে অপশান দিতে পারে, ঠিক আছে। তো তার মধ্যে তোমাকে এই 12,714টা লিখতে হবে, কেননা এটাই সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট নিরক্ষীয় ব্যাস, এটাও ইম্পর্টেন্ট, এটাও অনুরূপভাবে সেম প্রশ্ন আসতে পারে। কি বলা রয়েছে দেখো, নিরক্ষীয় ব্যাসটা কত, 12,756 কিমি বা কিলোমিটার, ওকে। তারপর দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 12,756 থেকে 12,714 কিলোমিটার বাদ দিলে কত পাওয়া যাচ্ছে, 42 কিলোমিটার। তাহলে কিভাবে বের করা হলো, এই যে দেখো, তোমাকে যদি বলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত কিমি বেশি, তুমি বলবে 42 কিমি বেশি। আবার এটাকে যদি তোমাকে বড় কোশ্চেনে 2 নম্বরের কোশ্চেনে বার করার পদ্ধতি সম্পর্কে মানে বলতে বলে, তুমি বলবে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায়, এইবারে ব্র্যাকেটের মধ্যে এরকমই যা আছে লিখবে, ঠিক আছে। 12,756 থেকে 12,714 বাদ দিতে হবে। তাহলে কি করবে না, যা আছে ব্র্যাকেটের মধ্যে লিখবে, লিখে ইকুয়াল মানে সমান চিহ্ন দিয়ে লিখবে 42 কিমি বেশি। এভাবেই পাওয়া গেল, এভাবেই পাওয়া গেল, এভাবেই পাওয়া গেল। আবারও বলছি, এটাও এভাবেই পাওয়া গেল, এটাও তোমাকে লিখতে হবে, ঠিক আছে, মানে যদি গণিত আকারে জিজ্ঞেস করে। এরপর দেখো নেক্সট কি বলা রয়েছে, ভেবে দেখেছো এই প্রসঙ্গে কি পড়া রয়েছে, আর ড্রয়িংগুলো দেখে নাও কিভাবে এটা করা হয়েছে। এইটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস, এদিকটা হচ্ছে মেরু ব্যাস। ধরো এটা একটা পৃথিবী, ঠিক আছে, গোলটা একটু হয়ে গেছে, যাই হোক, ধরো এটা একটা পৃথিবী, হ্যাঁ, এটা এই নিচের দিকটা হয় সবসময় নিরক্ষীয় ব্যাস, ওপরের দিকটা হয় মেরু ব্যাস, এভাবেই উল্লেখ করা হয়, ঠিক আছে, মানে হিসাব করা হয় আর কি। তারপরে দেখো ভেবে দেখেছো, এখান থেকেও বেশ কয়েকটি লাইন ইম্পর্ট্যান্ট। দেখো কি বলা রয়েছে, পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বত মাউন্ট এভারেস্ট সমুদ্রতল থেকে 8,848 কিলোমিটার উঁচুতে অবস্থিত। তাহলে মাউন্ট এভারেস্ট কার সর্বোচ্চ স্থান, না পৃথিবীর সর্বোচ্চ স্থান। তাহলে তোমাকে যদি বলে পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি, পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম হলো মাউন্ট এভারেস্ট, যাকে আমরা কি নামে জানি বলতো, হিমালয় পর্বতমালা হিসাবে চিনি, ঠিক আছে, হিমালয়, ঠিক আছে, হিমালয় পর্বতমালা হিসাবে চিনি, হিমালয় পর্বতমালা হিমালয় পর্বতমালা হিসাবে চিনি, ঠিক আছে। তো এর উচ্চতা কত তোমাকে যদি বলে, তুমি বলবে 8,848 মিটার, কত, 8,848 মিটার, মনে রাখবে এগুলো, এই দুটো লাইন তোমরা দাগাও, ঠিক আছে। তারপর দেখো আবার সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের কোথায়, না মারিয়ানা খাত, এটাও ইম্পর্টেন্ট। এই দু লাইন তোমরা ভিভি করে রাখো, ভিভি মানে দুটো ভি লিখে আই দিয়ে দিবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা হয় এগুলোকে, ঠিক আছে, এগুলো শিখো তোমরা। দেখো কি বলা রয়েছে, মারিয়ানা খাত, ঠিক আছে, সমুদ্র সমতল থেকে 10,915 কিলোমিটার নিচু। এর এর নিচুটা কত, মানে এটা তোমরা এতক্ষণ দেখলে উচ্চতাটা, আর এটা যেটা নিচু, ঠিক আছে, নিচু বলতে খালা বলা হয় আমাদের গাইয়া ভাষায়, ঠিক আছে। তা বলে নিচু হচ্ছে, এটাকে শুদ্ধ ভাষায় বলা হয় নিচুই বলবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে 10,915 কিলোমিটার গভীরতার যেটা, ঠিক আছে, নিচু মানে গভীরতা, আবার গাইয়া ভাষায় এটাকে খালা বলা হয়, ঠিক আছে। তো কিছু মনে করো না, একটা ভাষার অনেক ভাষা হতে পারে, জাস্ট আমি বোঝানোর জন্য ইউজ করলাম। তো দেখো
তো এটা হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে, মানে মানে এটা হচ্ছে গভীরতম খাদ আর কি, সর্বনিম্ন, আর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট। বোঝা গেল? তো দুটো লাইন তোমরা দাগাও। আর এর গভীরতাটা কত? 10,915 কিমি, এটা মনে রাখবে। তারপর দেখো নেক্সট, সব থেকে উঁচু আর সব থেকে নিচু জায়গা দুটোর মধ্যেই পার্থক্য প্রায় কত না 20,000 মিটার বা 20 কিমি যেটাকে বলা হয়। তাহলে পার্থক্যটা কত? 20 কিমি। এখান থেকে এই প্রশ্নটা দেয়, সর্ব উঁচু হিমালয় পর্বত এবং সর্বনিচু, ঠিক আছে, মারিয়ানা খাত, এদের মধ্যে হচ্ছে মানে পার্থক্য কত দুটি জায়গার মধ্যে? তো তোমাকে বলতে হবে 20 কিমি। আবার এরকমও দেয় যে মাউন্ট এভারেস্ট, এই যে মাউন্ট এভারেস্ট এখানে দেখতে পাচ্ছ, মাউন্ট এভারেস্ট এখানে মারিয়ানা খাত দেখতে পাচ্ছ, এই দুটো নাম দিয়েও দেয়। মাউন্ট এভারেস্ট ও মারিয়ানা খাতের মধ্যে পার্থক্য কত? তোমাকে বলতে হবে 20 কিমি বা 20,000 কিমি, যাই বলো না কেন, দুভাবেই তোমরা লিখতে পারো বা দেওয়া রয়েছে যেভাবে, যেহেতু এখানে তো এভাবেই প্রশ্ন হয়। তো তোমরা এই লাইনটা সমস্ত লাইন আস্তে আস্তে করে প্রতিটা লাইন তোমরা দাগাবে, প্রতিটা লাইন থেকে কম বেশি প্রশ্ন হয়। তারপরে দেখো, পৃথিবীর ওপরে এই উঁচু নিচু জায়গাগুলোর জন্য, এই উঁচু নিচু জায়গার জন্য কি তার আকৃতির কোনো পরিবর্তন হয়? এটা তোমাকে এবার জানতে হবে। দেখো কি বলা রয়েছে, পৃথিবীর ওপরে যত পাহাড়, মালভূমি, নদী, হ্রদ, সমুদ্র আছে, তার জন্য কি পৃথিবী আকৃতিটা এবড়ো খেবড়ো গোলাকারের মতন? আসলে পৃথিবী একটা বিশাল গোলক। তাহলে কি বোঝা গেল? না পৃথিবী হলো একটা বিশাল গোলক। তার গায়ে পাহাড়, পর্বত, নদী, সাগর থাকা সত্ত্বেও একে মহাকাশ থেকে মসৃণ গোলাকারের মতোই দেখায়। তাহলে এই প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে উত্তরটা কি হলো? না না, ঠিক আছে। তার কারণটা কি? না পৃথিবীর আকৃতি আসলে গোলাকার। কিভাবে বুঝলাম? দেখো মানে আসলে পৃথিবীটা বিশাল গোলক, তার গায়ে পাহাড়, পর্বত, নদী ইত্যাদি থাকছে, মানে আর রয়েছে, থাকা সত্ত্বেও মহাকাশ থেকে কিন্তু একে মসৃণ লাগে, ঠিক আছে, বা গোলকের মতনই লাগে। এর থেকে আমরা এই উত্তরটা পেলাম যে পৃথিবীর আকৃতি গোলাকার, পৃথিবীর আকৃতি এবড়ো খেবড়ো নয়। কেননা এখানে যেহেতু তোমাদের প্রশ্ন আকারে বলেছিল যে পৃথিবীর ওপরে এত উঁচু স্থান রয়েছে, এত নিচু স্থান রয়েছে, তাহলে কি পৃথিবী কি হচ্ছে আকৃতির কোনো পরিবর্তন হয়েছে এর জন্যই? মানে যেহেতু তোমাদেরকে বলেছিল যে মাঝখানটা স্ফীত, দুদিকটা একটু লম্বাটে, ঠিক আছে, তো তার জন্য এরকম প্রশ্নটা বলেছে। তার পরিপ্রেক্ষিতে তোমাদের জানতে হবে যে না উত্তরটা হচ্ছে এটাই। না কি কারণে? না পৃথিবী ওপর যতই পাহাড় থাকুক, মালভূমি থাকুক, আর হচ্ছে নদী থাকুক, সমুদ্র থাকুক, হ্রদ থাকুক, ঠিক আছে, বা কোনো এবড়ো খেবড়ো উঁচু স্থান থাকুক যেমন হিমালয়, আবার কোনো নিচু স্থান থাকুক মানে গভীরতম স্থান যেটা মারিয়ানা খাত আমরা পড়লাম এখনই, এগুলো থাকলেও ঠিক আছে, মহাকাশ থেকে কিন্তু পৃথিবীর আকৃতিটা গোলাকার বা বিশাল গোলক বলেই মনে হয়, বা মানে মসৃণ এবং গোলাকার বলেই দেখায়, ঠিক আছে, মহাকাশ থেকে। এটাই ছিল তোমাদের এই পড়া, এই চ্যাপ্টারের শেষ পড়াগুলোর মধ্যে। এরপর আমরা প্রশ্ন উত্তর করব। এখানে দেখো প্রশ্নটা যে দেওয়া রয়েছে মানে দুটো প্রশ্ন, গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন, এই একটা প্রশ্ন। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব উত্তর সমেত। নেক্সট প্রশ্ন, কোন জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখার যত হয় দুই প্রান্তে মেরুর কাছে তার বেশি হয়? ভেবে দেখো এরকম কেন হয়? পৃথিবীর আকৃতির সঙ্গে কি এর কোনো সম্পর্ক রয়েছে? এই প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা 3য় নম্বর অধ্যায় তুমি কোথায় রয়েছো পড়া আবার আরম্ভ করব। তার মানে মধ্যেও এই যে প্রশ্ন উত্তর, এটা বইয়ের এই পার্টগুলোর মধ্যে বেরোবে, পার্ট 4-এ বেরোবে। তারপরে আমরা নেক্সট আবার পার্ট 1-এ এই অধ্যায়ের যে এতক্ষণ আমরা টেক্সট ক্লাস করলাম এর মধ্য থেকে যা যা প্রশ্ন হয় নিয়ে আসবো। প্রশ্ন উত্তরের ক্লাসগুলো আবার আলাদা আলাদাভাবে এই অধ্যায়ের নাম দিয়ে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে বের করে দেবো। সমস্ত ক্লাসগুলো পরপর করে সাজানো রয়েছে, প্লেলিস্টের মধ্যে রয়েছে। তোমরা যারা পরবর্তী সময় দেখছো তোমাদেরকে বলছি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে।